হসপিটাল দেখার জন্য। ম্যাক্সিমাম মানে ধরে নেওয়া যায় এটা ইয়া পর্যন্তই হবে, মানে মেতেই হবে। যদি কোনো কারণে শিফট হয় সেটা জুনে বেশি যাবে বলে মনে হয় না। তাহলে এখন যে পড়াশোনা না করে, ক্লাস না করে এই যে আসছো না ক্লাসে, এই 85 এদেরকে সেন্ট আপ কিভাবে হবে? অ্যাটেন্ডেন্স নিয়ে আটকা যাবে না? বাসায় বসে অ্যাটেন্ডেন্স নাই, এটার কি যুক্তি দিবা? কোনো যুক্তি আছে এটার? নো ম্যাডাম। এটা তো কোনো জবাব নাই। আগামী মাসে খুলবে? আগামী মাসে খুলে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি, অনেক বেশি। কারণ এমনিতে তো চলে আসবে স্টুডেন্টরা, কারণ এই মাস থেকে তো প্রফ শুরু হচ্ছে। K76 তো প্রফ দিবে না? অলরেডি তো স্টুডেন্টরা, এখন তো স্টুডেন্ট ক্যাম্পাসে স্টুডেন্ট আসা যাওয়া শুরু হয়ে গেছে। এখন দেখো তুমি প্রায় তোমার 11:15 কাছাকাছি হয়ে যাচ্ছে, আর এখন 100 জনও কভার হয়নি। তাহলে এই ক্লাসগুলো নেওয়ার যুক্তিটা কি? তোমাদের আগ্রহ না থাকলে তো আমাদেরও আগ্রহ থাকবে না, তাই না? কারণ তুমি যদি শিখতে চাও তাহলে আমি তোমাকে শেখাবো, তুমি শিখতে না চাইলে কেউ কি শিখাবে? আর এটা তো তোমার এমনিতে নর্মাল ইউনিভার্সিটি মাস্টার্স বা অনার্স এরকম কিছু না যে বাসায় বসে পড়ে ফেলেই হয়ে গেল। এনিওয়েজ আমি মনে হয় শুরু করি, তাই না? জি ওই ম্যাডাম। যে অ্যানাটমিতে কতজন ছিল? অ্যানাটমিতে কতজন ছিল? লেকচার ছিল তো নাকি? ম্যাডাম 100 এর নিচে ছিল ম্যাডাম। কত? 100 এর নিচে ছিল ম্যাডাম। আচ্ছা, কি করব বলো, তোমাদেরকে নিয়ে তো আসলে আই ডোন্ট নো আমি কি করব। যাই হোক, আমি শুরু করি মনে হয়, না? জি ম্যাডাম। কারণ আর কতক্ষণ বসে থাকবো আমি। আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড মর্নিং টু ইউ অল। অনেকদিন পর না ক্লাসে, মাঝখানে ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। জি ম্যাডাম। বিশাল জি ম্যাম। একটা গ্যাপ হয়েছে, তাই না? অনেকদিন পর হয়ে গেল। তো এটা আমাদের লাস্ট কার্ড, এবং লাস্ট কার্ডের সাথে আমার বরাদ্দকৃত যে টপিক, এটা দিয়ে তোমাদের সাথে আমার শেষ হবে, আমার শেষ হয়ে যাবে। তো যাই হোক, কমনলি ডান লিভার ফাংশন টেস্ট এন্ড জন্ডিস, এখান থেকে আমরা অল্প একটু আজকে পড়বো আর একটু অল্প করে পড়বো, দুটোই আমি অল্প অল্প করেই পড়াবো, বেশিক্ষণ পড়াবো না। আচ্ছা, এখন একটা কথা বলো, যেমন ধরো কখনো জন্ডিসের কোনো রোগী দেখেছো? জি ম্যাডাম। একটা হসপিটাল, সাপোজ একটা হসপিটালে একজন ভদ্রলোক আসছেন, হ্যাঁ, উনি ধরো কত বলবো, 35 ইয়ার্স ধরো, হ্যাঁ, 35 বছর একজন লোক, উনি আসছেন ডাক্তার সাহেবের কাছে। মনে করো তুমি ডাক্তার সাহেব, তোমার কাছে আসলো, উনি বললো যে আমার অনেক পেটে ব্যথা হচ্ছে, আমার বমি হচ্ছে, হ্যাঁ, আমার খুব হাই কালার ইউরিন যাচ্ছে, হ্যাঁ, আমার গা কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে। কি মনে হয় তোমার কি হতে পারে? ম্যাডাম জন্ডিস হতে পারে। জন্ডিস ম্যাম। হতে পারে। জন্ডিস কোনো ডিজিজ না, তোমরা এখনো ছোট মানুষ, সেজন্য আমরা জন্ডিস বলছি। জন্ডিস আসলে অনেকগুলো ডিজিজের একটা সাইন, হ্যাঁ। এটা অনেক কারণে হয়, সে একটা অনেক কারণের মধ্যে হয়তো কোনো একটা কারণ, তার মধ্যে এটা আপনার ফার্দার ডায়াগনোসিসে যেতে হবে। কিন্তু তুমি এখন বলতে পারছো যে তার পেশেন্টের কি হয়েছে, জন্ডিস হয়েছে। তুমি কি জানো জন্ডিস কোন অর্গানের অসুখ, ডিজিজ? ম্যাডাম লিভারের। লিভার, তাই না? লিভারের। ওকে, গুড, এটুকু জানাই অনেক জিনিস। আজকে আমরা কি কি শিখবো? আমরা আজকে ক্লাস শেষে আমরা জানবো, আমরা বিলিরুবিনের সিনথেসিস বলতে পারবো, বিলিরুবিনের মেটাবলিজম, টাইপস অফ বিলিরুবিন, হাইপার বিলিরুবিনেমিয়া, এগুলো সম্পর্কে একটু 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 করে জানবো, বেশি জানবো না, অল্প অল্প জানবো। আমরা এরপরে ইন্ডিকেশন জানবো, লিভার ফাংশন টেস্টের ইন্ডিকেশন, মানে কি কি হলে আমরা এই লিভার ফাংশন টেস্ট গুলো করবো। আমরা জানি জন্ডিস হয়েছে, তার মানে ওর কিছু লিভারের টেস্ট করতে হবে। তাহলে কি কি টেস্ট আছে এবং সেই টেস্টগুলো কোন কোন অবস্থায় আমরা করতে পারি, সেই জিনিসগুলো আমরা একটু শিখবো। আমরা কি কি টেস্ট করতে পারি সেই জিনিসগুলো একটু শিখবো। আমরা এই যে টেস্টগুলো করব, এগুলো কি 100% কি আমাকে অ্যাকিউরেট ডায়াগনোসিস পৌঁছাতে সাহায্য করবে, নাকি এটার কোনো লিমিটেশন আছে, সেই লিমিটেশন গুলো আমরা জানবো। ঠিক আছে? কি এটা বলো,
এটা কি ম্যাডাম লিভার লিভার, তাই না? লিভার লিভার কোথায় থাকে বলো তো? লিভারটা যদি আমি বলি প্যানক্রিয়াস হোয়াট ইজ লিভার, তোমার এক কথায় কি জবাব হবে? হোয়াট ইজ লিভার? লিভার ইজ ম্যাডাম গ্ল্যান্ড largest gland of the ডাইজেস্টিভ body. গ্ল্যান্ড, আমরা আমাদের ভাষায় বলি, আমরা বলবো এটা হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড, তাই তো? আরো যদি বলতে চাই, এটা কি? এটা একটা ফ্যাক্টরি। এটা কিসের ফ্যাক্টরি? কেমিক্যাল ফ্যাক্টরি ইটস এ মেটাবলিক ফ্যাক্টরি, তাই না? আমাদের বডিতে যত যত মেটাবলিজম হয়, তার মোস্ট অফ দ্য থিংস আর হ্যাপেনিং ইনসাইড দ্য লিভার। কোথায় থাকে? অ্যানাটমিক্যাল পজিশন কোথায় আছে বলো তো? ম্যাডাম রাইট হাইপোকন্ড্রিয়াম ম্যাডাম তারপর এপিগ্যাস্ট্রিয়াম এন্ড পার্টলি লেফট হাইপোকন্ড্রিয়াম এক্স্যাক্টলি, অনেকখানি এলাকা জুড়ে এই লিভারটুকু থাকে, তাই না? লিভারের সাথে অ্যাসোসিয়েটেড একটা তোমার ট্র্যাক থাকে, সেটাকে আমরা কি বলি? এই যে দেখা যাচ্ছে গ্রিন কালার, বাইল ডাক্ট biliary tract, এটাকে আমরা বলি biliary tract, তাই না? এই যে লিভার, এর অনেক কাজ আছে। একটা কাজ তো আমরা অলরেডি বলে ফেলেছি, ও ডাইজেশনে হেল্প করে আমাদেরকে। এরপর আমরা বলেছি ও মেটাবলিজমে আমাদেরকে হেল্প করে। এরপরে যে এখানে যে তোমার লিভারের মধ্যে বিভিন্ন রকম ডিটক্সিফিকেশন ফাংশন হয়। লিভারে অনেক কিছু জমা থাকতে পারে, পারে তো নাকি? পড়েছিলাম জি আমরা? ম্যাডাম Yes, ma'am. জি ম্যাডাম কি কি জমে থাকতে পারে বলো তো, মনে আছে কিনা একটা ম্যাডাম দুটো? গ্লুকোজ গ্লাইকোজেন Glycogen, গ্লাইকোজেন vitamin, থাকতে পারে, ভিটামিন থাকতে পারে, কোন কোন Ma'am, ভিটামিন? iron, B12, ma'am, and folic acid. B12 থাকে, ফলিক অ্যাসিড থাকে, তারপরে ফ্যাট সলিউবল গুলো থাকতে পারে না? যেমন ferrous soluble Yes, ma'am. vitamin থেকে iron থেকে এক্স্যাক্টলি, তাহলে চিন্তা করে একটা লিভারের কত কাজ, তাই না? এই লিভারের মধ্যেই আমাদের মেইন যেটা, এই যে ট্র্যাক দেখা যাচ্ছে গ্রিন কালার, দ্যাট ইজ তোমার বাইল। বাইলের মধ্যে একটা পিগমেন্ট আছে, বাইলের মেইন পিগমেন্টের নাম কি বলো? সোডিয়াম Bilirubin. Bilirubin. So we'll start with the bilirubin and its metabolism. তোমরা অনেকখানি পারো মাশাআল্লাহ। এখন আমরা বিলিরুবিনের মেটাবলিজম সম্পর্কে একটু দেখব। প্রথমে আমরা বলি হোয়াট ইজ বিলিরুবিন। এটা হচ্ছে আমাদের বডিতে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের হিম যেটা থাকে, হিম ভেঙে যা তৈরি হয় সেটাকে আমরা বলি বিলিরুবিন। এই জন্য এটাকে বলতে পারি আমরা ক্যাটাবলিক এন্ড প্রোডাক্ট অফ হিম। এখন তুমি কি জানো হিম কি শুধু হিমোগ্লোবিনে থাকে না আর কোথাও কোথাও থাকতে পারে বলো তো? হিম হিম তো ইটস থাকে না, আরো থাকে তো, কোথায় কোথায় থাকে বলো তো? হিম কন্টেইনিং সাবস্টেন্স, ভাইবা কোশ্চেন, what are the heme containing substance? The most popular one, the most common one is the কি? হিমোগ্লোবিন। আর কোথায় থাকতে পারে? মায়োগ্লোবিনে থাকতে পারে। তারপরে আছে কোথায়? সাইটোক্রোম এনজাইম সিস্টেম আছে, সাইটোক্রোমস এর মধ্যে থাকতে পারে। তারপরে পারঅক্সিডেজ এন্ড ক্যাটালেজ, এগুলো সবগুলোর মধ্যে হিম থাকতে পারে। সো হিম কন্টেইনিং সাবস্টেন্সের নাম বললে দ্য প্রাইমারি সাবস্টেন্স বা মেইন সাবস্টেন্স হচ্ছে যদিও হিমোগ্লোবিন, কিন্তু রেস্ট অফ দ্য থিংস থেকেও কিন্তু আমার হিম আসতে পারে। এবং দেখা যায় আমার বডিতে ডেইলি হিমোগ্লোবিন ভাঙছে। টার্নওভার মানে মনে আছে আমরা যে প্রোটিন টার্নওভার পড়েছিলাম, আমরা ওয়াটার টার্নওভার পড়েছিলাম, মানে কি বলতো টার্নওভার মানে কি? ম্যাম ঠিক যতটুকু ম্যাম ভাঙতেছে ঠিক আবার ততটুকু ম্যাম রিপেয়ার হয়ে যায়, আবার তৈরি হয়ে যাচ্ছে। মানে ভাঙছে গড়ছে কতখানি পার ডে, তাই তো? হিমোগ্লোবিনের ক্ষেত্রে দেখা যায় ডেইলি 6 গ্রামের মতো প্রতিদিন ভাঙছে এবং গড়ছে, এবং প্রতি 1 গ্রাম হিমোগ্লোবিন থেকে তুমি 35 মিলিগ্রাম বিলিরুবিন পেতে পারো। এখন আমরা যে এত বিলিরুবিন বলছি, আমার বডিতে আসলে টোটাল বিলিরুবিন কতখানি আছে? হ্যাঁ, টোটাল বিলিরুবিন আমাদের বডিতে দেখা যাচ্ছে যে তোমার একজন অ্যাডাল্টের মধ্যে যদি তুমি দেখো তাহলে দেখবা যে 250 থেকে 300 মিলিগ্রাম পর্যন্ত তোমার পার ডেতে বিলিরুবিন প্রোডাকশন হয়। তার মধ্যে 80% is coming from hemoglobin. 80% is coming from hemoglobin. Rest are 20% from coming from the heme containing other substances. তাহলে বলা যাবে না বিলিরুবিন কি? এটা ক্যাটাবলিক এন্ড প্রোডাক্ট অফ দ্য হিম। এবং হিম কন্টেইনিং তাহলে কি কি সাবস্টেন্স আছে, তারপরে সে আমাদের বডিতে টোটাল হিমোগ্লোবিন মানে বিলিরুবিন কতখানি হয়, সেটা কোন কোন জায়গা থেকে আসে? আমরা বলেছি 80% from the hemoglobin and rest of the 20% from the other heme containing substance like myoglobin, cytochrome, catalase, peroxidase, like this. ঠিক আছে? বিলিরুবিন কয় ধরনের বিলিরুবিনের নাম জানো? আমরা জানো, তোমরা তো ইয়েতে করেছো, প্র্যাকটিক্যালে করেছো, সেরাম টোটাল বিলিরুবিন বলে, তাই না? বলে না সেরাম টোটাল বিলিরুবিন বলে তো নাকি? জি ম্যাডাম কেন বলে বলো তো? why it is called total? আমি তো কই যেমন গ্লুকোজের সময় কি আমি বলি সিরাম টোটাল গ্লুকোজ, আমি টোটাল গ্লুকোজ বলি?
বলো No, madam. তাহলে এখানে কেন বলছি আমি কেন সেরাম টোটাল বিলিরুবিন বলি বলো তো হ্যাঁ কনজুগেটেড আনকনজুগেটেড ম্যাম দুটো বিলিরুবিন থাকে এই যে প্রশ্নটা তোমরা হচ্ছে কি লাইনটাও ধরতে পারো না আমি তো উপরে লিখে দিয়েছি এখানে দু ধরনের বিলিরুবিন আছে এবং দুটোর কম্বিনেশন থাকে সুতরাং আমি শুধু টোটাল বললে বোঝা যায় দুটো বিলিরুবিনকে কভার করছে ওয়ান ইজ দ্য আনকনজুগেটেড বিলিরুবিন এটা একটা ইনডাইরেক্ট বিলিরুবিন বলা হয় অ্যানাদার ওয়ান ইজ দ্য কনজুগেটেড বিলিরুবিন যেটাকে আমরা ডিরেক্ট বিলিরুবিন বলি এগুলোর প্রোডাকশন আমরা ডিটেইলস পড়বো টোটাল বিলিরুবিন মানে হচ্ছে সাম অফ বোথ এখন তুমি আমাকে বলো তো এরকম টোটাল দিয়ে আর কোনো টেস্ট করে মানে করানো হয়েছিল তোমাদেরকে জি ম্যাম টোটাল T4 T3 Madam, না হ্যাঁ টোটাল T3 T4 তারপর আরেকটা আছে না আরেকটা কমন কোনটা করেছো টোটাল সিরাম কোলেস্টেরলটা করেছো না টোটাল কোলেস্টেরল করেছো না কোলেস্টেরল বলেছে টোটাল ওটাও তো টোটাল কোলেস্টেরল ওটা তো আমরা সিরাম টোটাল কোলেস্টেরল বলা হয় ওটাকে এখন এই যে তুমি কনজুগেট বিলিরুবিন এবং আনকনজুগেটেড বিলিরুবিন বলছো এই দুটোর মধ্যে একটু ডিফারেন্সটা জেনে নাও যে কনজুগেটেড বিলিরুবিনটা আসলে হয় কি যখন কনজুগেশন হয়ে যায় ইট বিকামস ওয়াটার সলিবল এবং অ্যালকোহল ইনসলিবিলিটি থাকে সাধারণত দেখা যায় 0.25 মানে 1 মানে যদি তুমি 25% অফ দ্য টোটাল বিলিরুবিন যেটা হয় সেটা কনজুগেটেড বিলিরুবিন থাকে এবং এই কনজুগেটেড বিলিরুবিনটা প্রেজেন্ট থাকে বাইলে বিকজ আমার যে এই কনজুগেশন প্রসেসটা ঘটে কিন্তু লিভারের মধ্যে সুতরাং এই কনজুগেটেড বিলিরুবিনটা পাওয়া যাবে বাইলে এবং নরমালি এটা ইউরিনে যাবে নরমালি যাবে না বাট অ্যাপিয়ার্স ইন দ্য হাই প্লাজমা কনসেন্ট্রেশন আর আনকনজুগেটেড বিলিরুবিন যেটা হচ্ছে তোমার ওয়াটার ইনসলিবল কারণ এটা কি করে কনজুগেশন হওয়ার আগে এটা সলিবিলিটি থাকে না ওয়াটার ইনসলিবল থাকে কিন্তু অ্যালকোহল সলিবল থাকে এবং এটা বেশিরভাগ বিলিরুবিন কিন্তু আনকনজুগেটেড স্টেটে থাকে দ্যাট মিন্স 75% হ্যাঁ এবং এটা যেহেতু আনকনজুগেটেড তার মানে কনজুগেশনের জন্য ইট হ্যাজ নট রিচড লিভার ইয়েট তাই তো এখনো সে কনজুগেশনের জন্য লিভারে পৌঁছায় নাই সুতরাং সে বাইলে পাওয়া যাবে না তাকে এবং সে ইউরিনেও যাবে না তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স অনেক সময় ভাইভাতে আমরা জিজ্ঞেস করি যে কোনটা ওয়াটার সলিবল কনজুগেট বলেছো আনকনজুগেট বলেছো হুইচ ওয়ান ইজ দ্য ওয়াটার সলিবল অ্যানসার কি হবে বলো madam, conjugated bilirubin. কনজুগেটেডটা ওয়াটার সলিবল হবে তাই তো এবং কোনটা তাহলে ইউরিনে আসতে পারবে বলো তো ম্যাম কনজুগেটেড বিলিরুবিন Conjugated. কারণ আনকনজুগেটেড আসতে পারবে না বিকজ এটার তো কোনো ওয়াটার সলিবিলিটি নাই সো ইট ক্যান কাম যদি বলে টোটাল কনসেন্ট্রেশন বলেছো তুমি টোটাল বিলিরুবিন বলেছো কোনটার পরিমাণ বেশি কি বলবে Madam, unconjugated. তাহলে দেখো কতগুলো প্রশ্ন তাই না একটা স্লাইড থেকে এরপরে আমরা সেরাম বিলিরুবিন লেভেল জানো কত সেরাম বিলিরুবিন লেভেল অনেক ব্যাচে টিউটোরিয়াল হয়ে গেছে আমি জানি সেরাম বিলিরুবিন লেভেল কত বলো তো নরমাল রেঞ্জ হচ্ছে 0.2 to 1 মিলিগ্রাম পার্সেন্ট এগুলো কিন্তু ভোলা যাবে না হ্যাঁ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি যখনই পড়বে তখন কিন্তু এই নরমাল রেঞ্জ অফ দ্য সেরাম রেঞ্জ ইন দ্য সেরাম কিন্তু একদম মুখস্থ থাকতে হবে এগুলো ভোলা যাবে না সেরাম টোটাল বিলিরুবিন হচ্ছে 0.2 থেকে 1 মিলিগ্রাম পার্সেন্ট এর মধ্যে আমরা বলেছি যদি 1 এর উপরে চলে যায় তাকে আমরা কি বলবো বলতো নরমাল ব্লাডে বিলিরুবিন আছে 1 পর্যন্ত 1 এর বেশি যখন হবে তখন তাকে আমরা কি বলি বলতো কন্ডিশনটাকে কি বলি হাইপারবিলিরুবিনেমিয়া গুড হাইপারবিলিরুবিনেমিয়া তাহলে কয় রকম হতে পারে বলতো আমরা তো জানি দুই ধরনের বিলিরুবিন আছে তাহলে হাইপারবিলিরুবিনেমিয়া কি ওরকম টাইপ হওয়া উচিত না উচিত তো নাকি Madam, conjugated, হ্যাঁ non-conjugated. আনকনজুগেটেড হতে পারে কনজুগেটেড হতে পারে সামটাইমস মিক্সড হাইপারবিলিরুবিনেমিয়া হতে পারে এখন আমাকে একটা কথা বলো তো আচ্ছা এটা এখন বলতে পারবা না এটা আমি পরে বলবো কারণ এটা এখন তুমি কনফিউজ করে ফেলবা যাই হোক এখন বিলিরুবিন মেটাবলিজমের 4টা স্টেপ আছে যদিও এটা আমাদের টোটাল সাবজেক্টের মধ্যে আসে না কিন্তু আমার জন্ডিস বুঝতে হলে তোমাকে বিলিরুবিন মেটাবলিজমটা বুঝতে হবে এটা ডিটেইলস বলবো না আমি জাস্ট কয়েকটা ডায়াগ্রাম দিয়ে জাস্ট মেইন তোমাকে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব কারণ ডিটেইলস তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিওলজিতে আমাদের জন্য অতখানি ডিটেইলসের এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই Madam, আগের স্লাইডটা একটু দেখানো যাবে ম্যাডাম অফ কোর্স কেন যাবে না এটা জি ম্যাডাম ঠিক আছে আনকনজুগেটেড জি, madam. কনজুগেটেড আর হচ্ছে মিক্সড হাইপার বিলিরুবিনেমিয়া কনজুগেশন কোথায় হয় বলেছি আমি কোন অর্গানে কনজুগেশন হয় লিভারে লিভারে আনকনজুগেটেড দ্যাট মিন্স হেপাটিক আর মিক্সড তোমার যেটা মিক্সড হাইপার বিলিরুবিন এটাও তুমি দেখবা পরবর্তীতে দুটো মিক্স আপ থাকে যাই হোক 4টা স্টেপে বিলিরুবিন মেটাবলিজম হয় প্রথম স্টেপ হচ্ছে
বিলিরুবিন তৈরি করতে হবে, তাই না? আমার বিলিরুবিন তৈরি করতে হবে, কোথায় যাবে বলো তো? যে হিমোগ্লোবিন যে ভাঙছে, ক্যাটাবলিজম হয় কোন সিস্টেমে হয়? স্প্লিন ম্যাম, রেটিকুলো লিভার হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। সিস্টেমে হয়। সো আমাদের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ইভেন্টস অকারিং ইন দ্য রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। হোয়াট ইজ হ্যাপেনিং? দেখো এখানে কি হয়, বিলিরুবিন প্রোডাকশন হয়, মানে ক্যাটাবলিজম হয়ে বিলিরুবিন প্রোডাকশন হয়। হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং? হিমোগ্লোবিন থেকে, যেমন আমরা অলরেডি বলেছি 80%, 70 থেকে 80% হিমোগ্লোবিন থেকে আসে। তারপরে তোমার 20 থেকে 25% বলেছে অন্যান্য হিম কন্টেনিং যে প্রোটিন গুলো আছে সেগুলো ভাঙছে, এটা সেল, এইভাবে করে পুরো হিম জিনিসটা আসে। তো হিম আসলে ডাইরেক্টলি, আমি যদিও যতটা ডিরেক্টলি দেখিয়েছি, ইট ডাজন্ট হ্যাপেন সো ডিরেক্টলি। প্রথমে গ্লোবিন পার হয়ে যায়, হিমোগ্লোবিন ভেঙে হয় হিম প্লাস গ্লোবিন। গ্লোবিনটা কি বলতো? গ্লোবিন কোথায় যায়? ম্যাম এটা প্রোটিন অংশ ম্যাম, এটা আবার লিভারে চলে যাবে অ্যামাইনো অ্যাসিড পুলে, তাই তো? গ্লোবিনটা প্রোটিন মেটাবলিজমে যা যা হয় সেগুলো হয়ে আলটিমেটলি ইট উইল জয়েন দা অ্যামাইনো অ্যাসিড পুল। হিমের মধ্যে কি আছে বলতো? তোমরা তো ফিজিওলজি, আয়রন আর পোরফাইরিন। এক্স্যাক্টলি, আয়রন আছে, পোরফাইরিন আছে। আয়রনটাও দেখো বের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছো? আয়রন ইজ গোয়িং ব্যাক, আয়রন চলে যাচ্ছে, অ্যাপোফেরিটিন হচ্ছে, ফেরিটিন হচ্ছে, আয়রন ইজ গোয়িং ব্যাক। এখানে বাকি আছে যে পোরফাইরিন। এই পোরফাইরিনটা তখন হিম অক্সিজেনেস এনজাইম এই পোরফাইরিনটাকে অক্সিডেশন করে, অক্সিডেশন করে there is production of biliverdin, তখন তৈরি হচ্ছে কি? বিলিভার্ডিন। এরপরে বিলিভার্ডিনটা তখন হবে কি? বিলিভার্ডিন রিডাকটিজ এনজাইম এই বিলিভার্ডিনটাকে রিডাকশন করে, ঠিক আছে? রিডাকশন করে কি তৈরি করবে বলো? বিলিরুবিন, তাই না? বিলিরুবিন তৈরি করবে। এটুকু পর্যন্ত দেখি, এরপর অংশটুকু আমরা পরের স্লাইডে দেখবো। তাহলে প্রথম ইভেন্টস হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, যেটা হচ্ছে যেখানে আমাদের সমস্ত ক্যাটাবলিজম ঘটছে, আমাদের হিমোগ্লোবিন আছে, হিম কন্টেনিং প্রোটিন গুলো আছে, তারপর ওগুলো সব ভেঙে কি হচ্ছে? প্রথমে হিম এবং গ্লোবিন হচ্ছে, গ্লোবিন চলে যাচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড পুলে, এরপর হিম ভাঙছে, হিম ভেঙে আয়রন চলে যাচ্ছে আয়রন মেটাবলিজমের পাথওয়েতে, আর আমার আছে পোরফাইরিন। পোরফাইরিন রিং যেটা আছে সেটা হিম অক্সিজেনেজ এনজাইম সেটাকে অক্সিডেশন করছে, করে কি হচ্ছে? বিলিভার্ডিন হচ্ছে। এরপরে বিলিভার্ডিনটা কি করছে? বিলিভার্ডিন রিডাকটিজ এনজাইমের আন্ডারে এটা বিলিভার্ডিন রিডিউস হয়ে তৈরি করছে কি? বিলিরুবিন। এই বিলিরুবিনটা কি ধরনের বিলিরুবিন বলতো? এটা কনজুগেটেড না আনকনজুগেটেড? আনকনজুগেটেড। দেখো পাশে আমি লিখে দিয়েছি অলরেডি, ইনডাইরেক্ট বিলিরুবিন অথবা আনকনজুগেটেড বিলিরুবিন এটাকে বলা হচ্ছে। সো এই বিলিরুবিনটা কিন্তু ওয়াটার ফ্রেন্ডলি না। আমার যে কনসেপশন আছে সেই অনুযায়ী আমি জানি যে এই বিলিরুবিনটা প্লাজমা ফ্রেন্ডলি না। তাহলে তাকে প্লাজমাতে নিবে কে? প্লাজমাতে তাকে হেল্প করতে হবে তো একজনকে, তাই না? কারণ ওর তো ভিসা নাই, ও ব্লাডে যেতে পারছে না, তো তখন কেউ একজন তাকে হেল্প করতে আসবে। তখন হচ্ছে ট্রান্সপোর্ট অফ দ্য বিলিরুবিন ইন দ্য ব্লাড বাউন্ড উইথ অ্যালবুমিন, তখন তার বন্ধু হিসেবে চলে আসবে কে? অ্যালবুমিন। অ্যালবুমিন তখন তাকে কি করবে? দেখো এই যে তোমার বিলিভার্ডিন থেকে বিলিরুবিন হলো, এই বিলিরুবিন তখন এই অ্যালবুমিনের সাথে বাউন্ড করবে, করে তখন সে একটা ভিসা পেয়ে গেল, এখন সে ব্লাড স্ট্রিম দিয়ে মুভ করতে পারবে। ক্লিয়ার? কোনো সমস্যা? ঠিক আছে, তার মানে এখন আমরা অ্যালবুমিন বাউন্ড হয়ে তোমার এটা ব্লাডে চলে গেল। এখানে আবার অনেকে বলে যে কত পার্সেন্ট, কত গ্রাম অ্যালবুমিন কতটুকু বিলিরুবিনকে বাউন্ড করতে পারে। আমার মনে হয় না আন্ডারগ্রেড লেভেলে তো ইউ হ্যাভ টু নো সো মাচ, ঠিক আছে? এটুকু জানাই তোমার জন্য এনাফ যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম থেকে ইট ইজ কামিং টু দ্য ব্লাড, কিন্তু ব্লাডে অ্যাজ ইট ইজ নট ফ্রেন্ডলি টু প্লাজমা, ইট ইজ জয়নিং উইথ অ্যালবুমিন, এবং অ্যালবুমিন তাকে হেল্প করছে টু মুভ অর ইন ট্রান্সপোর্টেশন অর ইন দ্য ব্লাড স্ট্রিম। লেটস গো ফর দ্য থার্ড স্টেপ। থার্ড স্টেপ তখন তাকে তোমার নিয়ে যাচ্ছে কোথায়? অ্যালবুমিন এই তোমার বিলিরুবিনকে নিয়ে কোথায় যাবে? লিভারে যাবে। লিভারে হচ্ছে ওর যাবতীয় ঘটনাগুলো ঘটছে তার সাথে, ইভেন্টস ইন দ্য লিভার। তাহলে প্রথমটা বলেছি ইভেন্টস ইন দ্য রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, নাম্বার 2 বলেছি ট্রান্সপোর্ট ইন দ্য ব্লাড উইথ দ্য হেল্প অফ দ্য অ্যালবুমিন, নাম্বার 3 বলছি আমি ইভেন্টস ইন দ্য লিভার। হোয়াট ইজ হ্যাপেনিং? লিভারে প্রথমে কি হয়, ঘটনাগুলো কি ঘটে দেখো। প্রথমে লিভারে যে সেল আছে সেগুলো কি করে? বিলিরুবিনকে তার নিজের মধ্যে নিয়ে নেয়, হেপাটিক আপটেক হয়, অ্যালবুমিন চলে যায়, বিলিরুবিন সেলের মধ্যে ঢুকে যায়। লিভার সেলের নাম কি বলতো? হেপাটোসাইট। তার মানে বিলিরুবিন আপটেক হচ্ছে, তাই তো? হেপাটিক আপটেক হচ্ছে। নাম্বার 2,
সেলের ভেতরে দেয়ার ইজ গ্লুকুরোনিক অ্যাসিড আছে, তখন এই বিলিরুবিনটা ছিল আনকনজুগেটেড বিলিরুবিন। নাও দ্য প্রসেস অফ কনজুগেশন ইজ হ্যাপেনিং। কনজুগেশন হওয়ার জন্য তখন হবে কি গ্লুকুরোনিক অ্যাসিড এটাকে কনজুগেট করবে, তখন ওর নাম কি হয়ে যাবে বলো, কি নাম হবে তখন? কনজুগেটেড বিলিরুবিন হবে। তখন তার নাম কি আর আনকনজুগেটেড থাকবে? তখন তো থাকবে না, তখন তার নাম হবে কনজুগেটেড বিলিরুবিন। এরপরে এই কনজুগেটেড বিলিরুবিনটা আমরা দেখেছি লিভারের পাশেই আছে আমাদের সেই বিলিয়ারি ট্র্যাক্ট। তাহলে এই কনজুগেটেড বিলিরুবিনটা আলটিমেটলি এক্সক্রিশন হবে ইনটু দ্য বাইল। তার মানে দেখতে পেয়েছো এখানে কয়টা প্রসেস হচ্ছে। লিভারে প্রথমে কি হলো, অ্যালবুমিন যখন নিয়ে আসলো লিভারে, তখন তোমার ওখানে সেল আছে, রিসেপ্টর আছে, এটা লিভারের মধ্যে ঢুকে গেল, অ্যালবুমিন চলে গেল ওর কাজে। এখন লিভারের মধ্যে বিলিরুবিন যখন চলে গেল, হেপাটোসাইট যখন ঢুকলো, মানে হেপাটোসাইটে ঢুকলো, হেপাটোসাইটে তখন the process of conjugation is being happened. তারপরে ultimately there is formation of the conjugated bilirubin. This conjugated bilirubin will be excreted into the bile. ঠিক আছে এতখানি? জি ম্যাডাম। ওকে, দেখো কি হয়। ফ্রি বিলিরুবিন, ফ্রি বিলিরুবিন মানে কোনটা? আনকনজুগেটেড বিলিরুবিন, গ্লুকুরোনিক অ্যাসিড তার সাথে লাগলো, লেগে তৈরি করলো কনজুগেটেড বিলিরুবিন। দিস কনজুগেটেড বিলিরুবিন ইজ গোইং টু বি এক্সক্রিটেড ইন দ্য বাইল। ছবি দিবা, অ্যানিমেশন দিবা, মুখস্থ থাকবে, দেখবা যে চোখে আর কখনো ভুলছো না। ঠিক আছে এতখানি? নাও হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড, আমরা জানি বাইল কোথায় ওপেন করে, এবার আমাকে বলো যে কমন বাইলটা কোথায় ওপেন করছে? Duodenum ma'am, second part of the major duodenal papilla madam, Major duodenum. এক্স্যাক্টলি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামে যায়। সো এখানে এখন যে ইভেন্টসটা হবে সেটা হবে কোথায় বলো তাহলে? ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে, কারণ ও তো ডিউটেনামে চলে গেছে। এখন ডিউটেনামে যাওয়ার পরে হোয়াট ইজ হ্যাপেনিং টু ইট, এখানে প্রথমে হচ্ছে কি যখন ইন্টেস্টাইনাল লুমেনে চলে গেল, এখন তো ওর আর কনজুগেশনের প্রয়োজন নেই। কনজুগেশনটা কেন দরকার ছিল? কারণ তাকে আলটিমেটলি একটু ট্রান্সপোর্টে হেল্প করা হয় তাকে। সো নাও ইট ইজ কামিং ডিকনজুগেশন। এখানে আসার পরে সে আবার deconjugation হয়ে গেল। Deconjugation of the conjugated bilirubin by the enzyme glucuronidase and the regeneration of the unconjugated bilirubin. শব্দটা খেয়াল করো, একটা হচ্ছে deconjugation, then there is the regeneration. Deconjugation হবে conjugated bilirubin-এর, তারপরে সেখানে আবার unconjugated bilirubin তৈরি হয়ে যাবে। এই unconjugated bilirubin-টা ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া আছে না, অনেকগুলো ব্যাকটেরিয়া তো আছে আমাদের ইন্টেস্টাইনে, সে ব্যাকটেরিয়া তাদেরকে রিডিউস করে তৈরি করবে কি বলো? ইউরোবিলিনোজেন। Then come for the fate of the urobilinogen. তার মানে দেখো ইন্টেস্টাইনাল লুমেনে কি ঘটনা ঘটছে, সে যখন চলে আসলো তোমার বাইল মানে কমন বাইল ডাক্ট দিয়ে সে চলে আসলো ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে, আসার পরে এখন তো ওর আর কনজুগেশনের মানে কনজুগেশনটা যেটা দরকার ছিল তাকে ওয়াটার সলিবিলিটি ইনফার করার দরকার ছিল, এখন সেটা দরকার নাই, ডিকনজুগেট হয়ে যাচ্ছে। ডিকনজুগেশন হয়ে again regenerating the unconjugated bilirubin। তখন হয়তো প্রশ্নটা করতে পারে which enzyme is responsible for the deconjugation of the conjugated bilirubin? এনজাইমটার নাম হচ্ছে কি বলো? deconjugase। ডিকনজুগেজ হচ্ছে এটা এনজাইমটার মানে জেনারেল নামটা হচ্ছে গ্লুকুরোনাইডেজ। হ্যাঁ, তাহলে এটার পরে রিজেনারেশন অফ দ্য আনকনজুগেটেড বিলিরুবিন। এরপরে এই আনকনজুগেটেড বিলিরুবিন তখন ইন্টেস্টাইনে অনেক ব্যাকটেরিয়া আছে আমরা জানি, সেই ব্যাকটেরিয়াগুলো কি করবে? তাদেরকে রিডিউস করবে, রিডিউস করে দেয়ার ইজ ফরমেশন অফ দ্য ইউরোবিলিনোজেন। এই ইউরোবিলিনোজেনের ফেটটা হচ্ছে তারপরে আমার জানতে হবে, ঠিক আছে? ফেট অফ দ্য ইউরোবিলিনোজেন, হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। এই ফেট অফ ইউরোবিলিনোজেন দেখো, প্রথমে বলেছি 10 থেকে 20% of this urobilinogen is going for the enterohepatic circulation। নামটা দিয়ে কি বোঝা যায় বলো তো? এন্টারো মানে কি? এন্টারো মানে এন্টেরোসাইট, ইন্টেস্টাইন, তাই তো? ইন্টেস্টাইন। আর হেপাটিক মানে লিভার। তার মানে তুমি দেখো সে তো এতক্ষণ ইন্টেস্টাইনে আছে, ইটস अगेन গোইং টু কোথায়? পোর্টাল সার্কুলেশন, লিভারের দিকে চলে যাচ্ছে। পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে 90% গোজ টু দ্য লিভার, 90% লিভারে চলে যাবে এবং আবার বাইলে এক্সক্রিটেড হবে। তাহলে আবার বাইলে এক্সক্রিটেড হলে দিস বাইল উইল কাম ব্যাক টু দ্য ইন্টেস্টাইন, अगेन ইজ গোইং টু দ্য লিভার, अगेन ইন দ্য ইন্টেস্টাইন। তাহলে এই সার্কুলেশনটার নাম কি হয় বলো? enterohepatic circulation। এটা শর্ট নোট আসে, এটা শর্ট নোট আসে, enterohepatic circulation। আর এই যে 90% লিভারে চলে গেল এবং বাকি 10% কোথায় গেল বলো তো?
কোথায় যাওয়া উচিত? ইউরো নাসা আছে, মানে 10% ইউরিন দিয়ে এক্সক্রিট হবে। কিডনিতে যাবে, কিডনিতে যাওয়ার পরে এক্সক্রিটেড হয়ে যাবে। তো দিস ইজ দ্য ফেট ফর দ্য 10 to 20%। আরো কত পার্সেন্ট রয়ে গেল? ম্যাডাম 80 to 80 to 90 90%। 80 থেকে 90% কিন্তু রয়ে গেল। Where is that? Reduces further to form the stercobilinogen by the intestinal bacteria. সে ইন্টেস্টাইনে থাকলো, থেকে সে কি করলো, ফার্দার রিডাকশন হলো বাই দ্য ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া, তখন তৈরি হলো স্টার্কোবিলিনোজেন, and this starcobilinogen will be excreted via feces. তাহলে আমি যদি বলি যে বিলিরুবিন মেটাবলিজমটা কিভাবে বলবো, তাহলে কিভাবে বলবো বলো তো? বলো বলো বলো, প্রথমে কি বলবো? মেটাবলিজম বলতে কি বুঝি? মেটাবলিজম মানে তোমাকে যা দেয়া হলো, বিলিরুবিন নিয়ে বডিতে যা যা ঘটনা ঘটে সবকিছুই মেটাবলিজম, তাই না? ম্যাম ফার্স্ট ম্যাম রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল সিস্টেম দ্বারা ম্যাম এটা Exactly. ভাঙবে। হ্যাঁ, প্রথমে ইভেন্টস হবে ইন দ্য রেটিকুলো এন্ডোথেলিয়াস। এটা তুমি সুন্দর করে গুছিয়ে লিখে দেবে, আমাদের জন্য এসে টাইপ কোশ্চেনের প্রয়োজন নাই। আমাদের বায়োকেমিস্ট্রিতে যদি বিলিরুবিন মেটাবলিজম আসে, জাস্ট গো ফর দ্য ফ্লো চার্ট, এভাবে করে লিখে দিলেই এনাফ। ঠিক আছে? তাহলে আমি প্রথমে বলেছি রেটিকুলো এন্ডোথেলিয়াম সিস্টেমে কি হবে, ভাঙবে, ভেঙে তৈরি করবে বিলিরুবিন। এই বিলিরুবিন কিভাবে, বিলিরুবিন প্রথমে বিলিভার্ডিন হয়, তারপরে হচ্ছে বিলিরুবিন হয়। এই বিলিরুবিনটা তখন কি হয়, সেল থেকে বের হয়ে আসবে, আসার পরে ঘটনা ঘটবে কোথায়, ইন দা ট্রান্সপোর্ট ইন দা অ্যালবুমিন দ্বারা ম্যাম ব্লাড। ব্লাডের মাধ্যমে লিভারে চলে আসবে। হ্যাঁ, অ্যালবুমিন এটাকে হেল্প করবে, তাই তো? তারপর লিভার আসার পরে কি ঘটছে, ম্যাম আনজুগেটেড বিলিরুবিনটা ম্যাম কনজুগেটেড বিলিরুবিনে কনজুগেশন হচ্ছে। কনভার্ট হবে। বাই দা কোন সাবস্টেন্স কনজুগেশন করছে? অ্যালবুমিন ম্যাডাম। গ্লুকুরোনাইড গ্লুকুরোনিক অ্যাসিড, গ্লুকুরোনিক গ্লুকুরোনিক অ্যাসিড, তাই তো? তারপরে কনজুগেশন হওয়ার পরে কি হবে? ম্যাম বাইল ডাক্ট দ্বারা ম্যাম ট্রান্সপোর্ট হয়ে ম্যাডাম ডিউডিনামে আসবে। হ্যাঁ, বাইল ডাক্ট দিয়ে এক্সক্রিশন হবে, এক্সক্রিশন হয়ে ইজ কামিং টু দ্য ইন্টেস্টাইন। এরপরে ইভেন্টস ইন দ্য ইন্টেস্টিনাল লুমেন, হোয়াট ইজ হ্যাপেনিং বলো? ম্যাম কনজুগেটেড বিলিরুবিনটা আবার আনকনজুগেটেড বিলিরুবিনে পরিণত হবে। হ্যাঁ, বাই দ্য প্রসেস অফ ডিকনজুগেশন। এনজাইমের নাম কি? গ্লুকুরোনাইডেস। গ্লুকুরোনাইডেস। তখন আনকনজুগেটেড বিলিরুবিনটা তারপরে কি হবে? এন্টারোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে আবার লিভারে না না চলে না আসবে। না না না, মাঝখানে একটা স্টেপ বাদ পড়ে গেল না? তোমার আনকনজুগেটেড বিলিরুবিন থেকে কি তৈরি হবে? ইউরোবিলিনোজেন ইউরোবিলিনোজেন বাই দ্য ইন্টেস্টিনাল জি ব্যাকটেরিয়া। ম্যাডাম। এই ইউরোবিলিনোজেনের ফেট কি বললাম আমি এখন? বলো। ম্যাডাম এন্টারোহেপাটিক 10 to সার্কুলেশন 20% ম্যাডাম এন্টেরোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে লিভারে যাবে, লিভারে গিয়ে ম্যাডাম Again, Bile- re-excreted to bile, তাই না? শব্দটা খেয়াল জি করো, ম্যাডাম, আর 10% re-excreted, আমি কিন্তু re-excreted বলেছি, তার মানে আবার, re means repeated, আবার excretion হলো, আর 10% কিডনিতে চলে গেল, আর বাকি যে 80 থেকে 90% ইন্টেস্টাইনে রয়ে গেল, সেটা কি হলো বলো? further reduced. স্টেরিওবিলিনোজেন। স্টার্কোবিলিনোজেন তৈরি করলো, এবং স্টার্কোবিলিনোজেন কোথায় চলে যাবে? ফেসেস এর মাধ্যমে Fecal excretion. ফিকাল এক্সক্রিশন হবে, এবং স্টার্কোবিলিনোজেন যখন বাইরে চলে আসে, তখন বাইরের এক্সপোজারে অক্সিডেশন হয়ে স্টার্কোবিলিন তৈরি করে, যেটার জন্য আমাদের ফিসেসের কালারটা ওই প্রোডাকশন তৈরি হয়। এবার এখানে যেটা ইউরোবিলিনোজেন ইউরিনে আসে, বাইরে যখন চলে আসে, ইটস অ্যাগেইন অক্সিডাইজ টু ফর্ম দ্য ইউরোবিলিন, যার জন্য আমাদের ইউরিন কালারটা ওরকম হয়। সো দিস আর অ্যাবাউট দ্য বিলিরুবিন মেটাবলিজম। ভেরি গুড, তোমরা ভালোই পড়ছো। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। বলো বলো বলো। ম্যাম যে এন্টারোহেপাটিক সার্কুলেশনে ম্যাম যে আনকনজুগেটেড বিলিরুবিনটা ম্যাম আবার লিভারে যাবে ম্যাম, এটা কি আবার অ্যালবুমিনে নিয়ে যাবে নাকি? কেন, ও তো এখন তো ডিরেক্টলি যাচ্ছে, পোর্টাল সার্কুলেশন দিয়ে তো চলে যাচ্ছে। হ্যাঁ, লিভার তোমার এখানে আনকনজুগেট হয়ে আবার অ্যালবুমিন হয়ে যাবে, ব্লাডে যখনই ট্রান্সপোর্ট হচ্ছে, ইট ইজ টেকিং দ্য হেল্প ফ্রম দ্য কি, অ্যালবুমিন, তাই না? আর এটা আসলে ওভাবে লাগেও না, বিকজ পোর্টাল সার্কুলেশনটাই তো ডিরেক্টলি তোমার লিভারে যাচ্ছে, তাই না? তোমার এখানে এন্টারহেপাটিক সার্কুলেশন, তোমাদের তো সার্কুলেশন আমার চেয়ে ভালো তোমাদের বোঝার কথা, বিকজ আই হ্যাভ ফরগট, আমার কিচ্ছু মনে নাই সার্কুলেশনের ব্যাপার স্যাপার। যাই হোক, এখানে দেখো কি হচ্ছে, বিলিরুবিন তোমার প্রথমে লিভার থেকে কোথায় আসলো, দেখতে পেয়েছো, ইন্টেস্টাইনে আসলো, আসার পরে কি হইলো, ইউরোবিলিনোজেন হলো, ইউরোবিলিনোজেন থেকে 10 থেকে 20% এন্টারোহেপাটিক সার্কুলেশন হইলো, বাকিটুকু কোথায় গেল, এখানে ইউরিন দিয়ে এক্সক্রিটেড হলো, ইউরোবিলিন তৈরি করলো, আর বাকি যে স্টার্কোবিলিনোজেন থাকলো সেটা স্টার্কোবিলিন হলো, এবং এটি আলটিমেটলি এটা ফিসেসের মাধ্যমে বের হয়ে আসলো। দ্য টোটাল প্রসেস আসলে এইটুকুই, কনজুগেশন আনকনজুগেশন যে সাইকেলটা ঘটে সেটা এখানে হচ্ছে। ঠিক আছে, এখন আমরা চলো লিভার ফাংশন টেস্ট জি বলি। ম্যাডাম। এখন বলো তো, লিভার ফাংশন টেস্ট বললে তোমাকে যদি বলি যে ডিফাইন লিভার ফাংশন টেস্ট, তুমি তোমার মতো করে বলো।
তুমি তোমার মতো করে বলো, দেখি লিভার ফাংশন টেস্ট কি বলবা তুমি? বলো বলো, এখন তো পরীক্ষা না, পরীক্ষার সময় তো ভয় পাওয়ার কথা আছে, এখন তো Ma'am, ভয় পাওয়ার the কথা। test to determine if the liver is functioning properly is called liver function test. এক্স্যাক্টলি হাউ দ্য লিভার, একজনের তোমার লিভারের ফাংশনটা কন্ডিশন কিরকম, স্টেটটা কিরকম আছে, তাই না? সেটাকে আমরা লিভার ফাংশন টেস্ট বলছি। সো গ্রুপস অফ টেস্ট দ্যাট গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টেট অফ পারসনস লিভার, যে পারসনসের লিভার সম্পর্কে আমাকে ইনফরমেশন দেবে, দ্যাট ইজ দ্য লিভার ফাংশন টেস্ট। এখানে দেখা যায় এটার একটা মানে কি বলবো, এটা একটা প্রবলেম হচ্ছে যে এটার সাথে আসলে লিভার ফাংশন যদিও আমরা বলছি, কিন্তু few are truly associated with the function. বেশিরভাগই হচ্ছে তোমার যেমন সিরাম অ্যালবুমিন, প্রোটিন, সিনথেটিক ফাংশন, হ্যাঁ এগুলো হচ্ছে তোমার সিনথেটিক ফাংশন। মোস্ট আর রিলেটেড টু দ্য সেল ইনজুরি। সাধারণত দেখা যায় আমরা যদিও লিভার ফাংশন টেস্টের মধ্যে ওদেরকে ইনক্লুড করে নিয়েছি, কিন্তু আসলে যদি তুমি লিভার ফাংশন বলতে চাও, লিভারের ফাংশন কি, এটা সিনথেটিক ফাংশন আছে, এক্সক্রিটরি ফাংশন আছে, এটা তোমার কি আছে বলো, মেটাবলিক ফাংশন আছে, তাই না? এগুলো তো আছে। এগুলো দেখা যায় কি খুব অল্প পরিমাণে আমার এই লিভারের ফাংশনটাকে অ্যাসেস করে, বেশিরভাগই হচ্ছে সেল ইনজুরি হলে সেটা হয়, মানে ইন্ডিকেট করে। এখন তুমি বলো তো আমরা কখন লিভার ফাংশন টেস্ট করব, কি মনে হয় তোমার? একটা পার্সন কি, এই যে আমি বললাম একটা লোক তোমার কাছে আসলো, ও বমি করছে, ওর মানে ইউরিন কালার তোমার ইয়েলো হচ্ছে, হ্যাঁ সে বলছে, তো সেখানে কি ইন্ডিকেশন আছে লিভার ফাংশন টেস্টের? Yes, ma'am. হ্যাঁ আমরা করতে চাইবো, জি, তাই ম্যাডাম। না? ওর আসলে কি আছে? তাহলে প্রথম যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ জন্ডিস। তোমরাই বলেছো ওই লোকটা জন্ডিস হয়েছে, তা আমি তাহলে জানতে চাইবো যে জন্ডিস তো আসলে একটা সাইন, তাহলে ওর আসলে জন্ডিসটা কেন হয়েছে, সেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ জন্ডিস সম্পর্কে যখন আমরা জানতে চাইবো, তখন সেখানে আমার লিভার ফাংশন টেস্টটা লাগবে। নাম্বার 2, আমি যে কোনো একটা লিভার ডিজিজ ডায়াগনোসিস করতে চাই, অ্যাসেসমেন্ট অফ দ্য সিভিয়ারিটি, আরেকটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ প্রগনোসিস। এইগুলো দেখতে হলে আমাকে লিভার ফাংশন টেস্ট করতে হবে। ডায়াগনোসিস মানে কি হয়েছে লোকটার, অ্যাসেসমেন্ট অফ সিভিয়ারিটি মানে কতখানি তার লিভার ড্যামেজ হয়েছে, কতখানি রোগটা কতখানি ভয়াবহ পরিমাণ মানে আকার ধারণ করেছে। এরপর হচ্ছে যে আমি পরবর্তীতে হয়তো তাকে ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দেওয়ার পরে ওই লোকটা ইমপ্রুভ করছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমি আবার কি করব, আমি আবার তার লিভার ফাংশন টেস্ট করব। এরপরে আছে কোনো ট্রিটমেন্ট হলে মনিটরিং অফ দ্য ট্রিটমেন্ট, যেমন দেখা যায় কি জন্ডিস হলো করছে, তখন দেখা যায় একটা ওষুধ দিলাম বা রেস্ট থাকতে বললাম, এরপরে বলি কি 7 দিন পরে আপনি আবার সিরাম বিলিরুবিন করে আমার কাছে আসবেন। ইটস আ মনিটরিং অফ দ্য ট্রিটমেন্ট। আমি যে ওষুধ দিয়েছি বা আমি যে ওকে রেস্ট দিয়েছি, আমি যে ওকে তোমার যে প্রেসক্রিপশন দিয়েছি, ওয়েদার দ্য ট্রিটমেন্ট ইজ রেসপন্ডিং, হ্যাঁ যে লোকটা রেসপন্ড করছে কিনা। এরপরে হচ্ছে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা। এটা একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে কি, আমরা যে কোনো টেস্টই করি না কেন, এই টেস্টগুলো সবগুলোরই কিন্তু ইন্ডিকেশন মোটামুটি একই রকমই হয়। কোনো একটা ডিজিজ ডায়াগনোসিসের জন্য, ওই ডিজিজের সিভিয়ারিটি দেখার জন্য, ওই ডিজিজটা কিভাবে প্রোগ্রেস করছে সেটা বোঝার জন্য, ট্রিটমেন্টের দিচ্ছি সে ট্রিটমেন্ট কাজ করছে কিনা এবং কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা। যে কোনো ফাংশন টেস্টেরই কিন্তু আসলে উদ্দেশ্য হচ্ছে বা ইন্ডিকেশন হচ্ছে এই কথাগুলো। তাহলে এই কমন কথা ব্যবহার করে কিন্তু সবগুলো ফাংশন টেস্ট কিন্তু মোটামুটি তোমার অ্যান্সার করা যায়। এখন আসো আমরা জানি, এর আগে স্লাইডটা আরেকটু দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে বাবা, কি বলো? ঠিক আছে, না ম্যাডাম, এর আগেরটা ম্যাডাম। এর আগে কোনটা? এটা জি ম্যাডাম। ওকে, শেষ হলো? জি ম্যাডাম। ওকে, ইন্ডিকেশন আমরা বলে ফেললাম। নাও উই আর গোয়িং ফর দ্য মানে টেস্ট গুলোতে চলে গেলাম। আমরা বলেছি না আমরা আজকে টেস্ট গুলো শিখে ফেলবো, আমরা কি কি টেস্ট করতে পারি, এই লোকটা যে আমার কাছে আসছে আমি লোকটার জন্য কি কি টেস্ট আমি সাজেস্ট করব। সো প্রথমে আমরা জানি, আমরা প্রথমে চিন্তা করব কি জানো, লিভার আমার আসলে কি কি কাজ করতে পারে। লিভার অনেক কিছু তৈরি করতে পারে। লিভার যে তৈরি করতে পারে, সে তৈরি করা জিনিসগুলো আসলে সে ঠিকঠাক মতো করতে পারছে কিনা, ঠিক আছে, সেটা দেখার জন্য আমি কিছু টেস্ট করে দিব। সো টেস্ট ফর দ্য সিনথেটিক ফাংশন, test for the synthetic function by the measurement of serum total protein concentration. ঠিক আছে, প্রোটিন তৈরি করে না লিভার, প্রোটিন তৈরি করে, তাহলে আমি টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন বলো, টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন, প্লাজমা প্রোটিন প্রোডাকশন। হ্যাঁ হ্যাঁ সেটাই বললাম, টোটাল প্রোটিন কেন বলছি বলো তো, আবারও সেই টোটাল কথাটা কেন বললাম। প্লাজমা প্রোটিন কতগুলো আছে, কি কি আছে ম্যাডাম? আর ফ্রি কি কি আছে বলো প্লাজমা প্রোটিন?
কি কি আছে বলো? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। তো প্রোথ্রম্বিন। অনেকগুলো প্রোটিন না, সেই জন্য আমি টোটাল প্রোটিন বলেছি। সেরাম টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন আমাদের নর্মাল লেভেল হচ্ছে 6 থেকে 8 গ্রাম পার ডিএল। যদি লিভার অসুস্থ হয় তাহলে প্রোটিন কনসেন্ট্রেশন কি বাড়বে না কমবে বলো তো? কমবে ম্যাডাম। অফকোর্স কমবে, হাইপোপ্রোটিনিমিয়া ডেভেলপ করে যাবে। নাম্বার 2, সিরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশন। আমরা যে প্রোটিন গুলো বলেছি, যে ফ্র্যাকশন গুলোর নাম তোমরা বলেছো, ওখানে সবচেয়ে বেশি থাকে কি? অ্যালবুমিন, তাই না? অ্যালবুমিন ম্যাডাম 90%। হ্যাঁ, সিরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশন হচ্ছে 3 to 4 গ্রাম পার ডিএল। ঠিক আছে, এরপর আসো, এই যে অ্যালবুমিন বলেছো, গ্লোবিউলিন বলেছো, ওরা আবার নিজস্ব একটা রেশিও মেনটেন করে। এই রেশিওর মধ্যে থাকে, রেশিওটা হচ্ছে 2:1, মানে অ্যালবুমিন বেশি থাকে, গ্লোবিউলিন কম থাকে। এই তোমার রেশিও থাকে। 4 নাম্বার হচ্ছে প্রথমিন টাইম। প্রথমিন তৈরি করে, প্রথমিন টাইম কত বলো? তোমরা তো ফিজিওলজিতে পড়েছো 12 থেকে 14 to সেকেন্ড 16 seconds. 14 সেকেন্ড, আবার অনেকে 16 সেকেন্ডও বলে, তবে 12 থেকে 14 সেকেন্ড মোটামুটি স্ট্যান্ডার্ড। এই সবগুলো কিন্তু আমি বলেছি নর্মাল লেভেল। যখনই তোমার লিভার অসুস্থ হয়ে যাবে তখন তোমার কি হবে বলো তো? এই সবগুলো লেভেল কি কমবে না বাড়বে? টোটাল প্রোটিন কমে যাবে, তাই না? অ্যালবুমিন কমে যাবে। অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও, যেহেতু অ্যালবুমিন কমে যাবে তাহলে রেশিওটা কি হবে? রিভার্স হয়ে যাবে না? জি ম্যাডাম। হ্যাঁ, কারণ গ্লোবিউলিন কোথায় তৈরি হয়? গ্লোবিউলিন তো শুধু লিভার তৈরি করে না, গ্লোবিন কিন্তু কিছু প্লাজমা সেলও তৈরি হয়। কাজে গ্লোবিউলিনের সিনথেসিসটা এফেক্টেড হয় না তেমন পরিমাণে, কিন্তু অ্যালবুমিনটা কি হবে? সবচেয়ে বেশি সাফারার হয়ে যাবে। কারণ অ্যালবুমিন যখন কমে যাবে তখন এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, 1:2 হয়ে যায়। এটা আমরা জিজ্ঞেস করি, তুমি যে বলো সিরাম অ্যালবুমিন টু গ্লোবিউলিন রেশিও 2:1, when it becomes তোমার রিভার্স। এটা রিভার্স হতে পারে যদি কোনো হেপাটোসেলুলার ডিজিজ থাকে। তারপরে এগুলো কিন্তু আমি কিন্তু বলছি, এগুলো কিন্তু ভাইবা কোশ্চেন, ভাইবাতে যদি জিজ্ঞেস করি আর না পারছো তারপরে দেখো। প্রথমিন টাইম হচ্ছে 12 থেকে 14 সেকেন্ড। এখন যদি ধরো প্রথমিন তৈরি হচ্ছে না, তাহলে কি এই সময়টা কি বাড়বে না কমবে বলো তো? বাড়বে। বেড়ে যাবে। ম্যাডাম তার মানে বাড়বে। যখনই বেড়ে যাবে তখনই তুমি বুঝতে পারবা যে আমার পেশেন্টের লিভার ফাংশন ইজ ডিটোরিয়েটিং, তাই তো? এখন যদি আমরা বলি নেম এ সিঙ্গেল টেস্ট by which you can judge the synthetic function of the liver, which one মানে you will prefer? কোনটা করবা বলো তো? ম্যাডাম রেশিওটা অ্যালবুমিন আর গ্লোবিউলিনের রেশিও। না না, কোনটা হাফ লাইফ সবচেয়ে কম বলো তো? অ্যালবুমিন, প্রথমিন মাত্র আওয়ার্স টু তাহলে তোমার যখনই লিভার যখন কোনো কারণে লিভার যখন তোমার কি হবে, মানে ফাংশন ইম্পেয়ার্ড হয়ে যাবে, ফার্স্ট সাফার করবে দিস প্রথমিন। সো প্রথমিন টাইম যদি তোমাকে, এটা আমরা ভাইবা কোশ্চেন করি, নেম ইজ সিঙ্গেল টেস্ট। তোমাকে ধরো আমি বললাম যে পেশেন্ট গরিব, তুমি বেশি টেস্ট করায়ও না, একটা টেস্ট করে একটু দেখো ওর সিনথেটিক ফাংশনটা ঠিক আছে কিনা। কোনটা করতে বলবা তাহলে? প্রথমিন টাইম। এটা যেন ভুল না হয়, এটা ভাইভাতে আমরা কোশ্চেন করি। সরি আমার নেট কানেকশন ছিল না, একটু প্রথমিন টাইমটা আবার একটু বলবেন? প্রথমিন টাইমটা হচ্ছে আমরা বলেছি যে লিভার যখন প্রথমিনও তৈরি করে, তাই তো? যদি প্রথমিন যদি সে তৈরি করতে না পারে তখন কি হবে? এই সময়টা কি বাড়বে না কমবে বলো? যদি প্রথমিন নরমাল থাকে, মানে এই এত সময় লাগে তোমার ব্লাডের ইয়ার জন্য, তাই তো, কোয়াগুলেশনের জন্য। এখন যদি তোমার প্রথমিন না তৈরি হয় এই সময়টা কি বাড়বে না কমবে? কি মনে হয় তোমার? বলো, কে কথা বলছিলে যে আমার নেট কানেকশন ছিল না? ম্যাম আবার নেট কানেকশন চলে গেছে। বলো, নামটা বলো বাবা, আমি তো আর দেখতে পাই না তোমাকে। আব্দুর রহমান ম্যাম, নেট কানেকশন আমার মানে ডিস্টার্ব করতেছে, একটু শোনার প্রবলেম হচ্ছে। তাহলে এই প্রথমিন টাইমটা বেড়ে যাবে যখন তোমার প্রথমিন সাপ্লাই থাকবে না, সিনথেসিস হবে না ঠিক মতো, তখন এই টাইমিংটা বেড়ে যাবে। নরমালি 12 থেকে 14 সেকেন্ড হয়তো তোমার ইয়েটা ঘটে, কিন্তু এখানে হবে কি তোমার মানে কোয়াগুলেশনের যে স্টেপস গুলো ঘটে, কিন্তু এখানে যখন তোমার প্রথমিন থাকবে না তখন কি হবে? সময়টা বেড়ে যাবে। ঠিক আছে, অল্প প্রথমিন অনেক কাজ করতে হবে, সময় তো একটু বেশি দিতেই হবে। সো দিস আর অল নর্মাল লেভেল। এবং আমরা বলেছি যদি তোমাকে আমরা প্রশ্ন করি যে তুমি একটা মাত্র টেস্ট বলো যে টেস্টটা দিয়ে তুমি লিভারের সিনথেটিক ফাংশনটাকে টোটালি জাজ করতে পারবা, দ্য নেম ইজ প্রথমিন টাইম। আমি প্রথমিন টাইম যখন করব আমি আমার লিভার ফাংশন সম্পর্কে খুব ঝটপট একটা কনসেপশন বা ইমপ্রেশন পেয়ে যাব। নাম্বার 2 is the test for the excretory and the conjugating functions of the liver. লিভার কি এক্সক্রিশন করে বলো তো বাবা? এক্সক্রিটরি প্রোডাক্ট অফ লিভারের নাম কি? ড্রাগস, bile না salts, ড্রাগস তো আমরা টেস্ট করব না। bile pigments, bile নট bile pigment,
বাইল, তাই তো, বিলিরুবিন যেটাকে বলি, বিলিরুবিন। তো এখন তাহলে মেজারমেন্ট অফ দ্য সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন, তাহলে আমরা যদি এক্সক্রিটরি এবং কনজুগেটিং ফাংশন বুঝতে চাই তাহলে আমাকে করতে হবে সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন। আমি কত বলেছি লেভেল বলো তো, নরমাল সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন কত বলেছি? 0.2 to 1 0.1 to 1 মিলিগ্রাম। 0.2 থেকে 1 মিলিগ্রাম। সো এই তখন এটা তুমি বুঝতে পারবে টোটাল বিলিরুবিন যেটা তুমি বলেছো, তাই তো। এছাড়া ডিরেক্ট আছে, ইনডাইরেক্ট আছে, যেটা আমরা কনজুগেশনটা বোঝার জন্য। সো মেজারমেন্ট অফ দ্য সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন, শোনো আমি একটা কথা বলি, যখনই বলবে যে লিস্ট দ্য কমনলি ডান লিভার ফাংশন টেস্ট, এভাবে করে A B C D যেভাবে লিখে দিচ্ছি সেভাবে করে অ্যান্সার করতে থাকবা, বুঝতে পারছো? তাহলে এখানে হচ্ছে সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন দেখবো। নাম্বার 3, টেস্ট ফর ডিটেকশন অফ দ্য হেপাটোসেলুলার ড্যামেজ। এটাই হচ্ছে আমরা সবচেয়ে বেশি মানে করা হয়, কারণ বাকিগুলো তেমন একটা আসলে মানে আমি বলেছি না যে ট্রুলি লিভার ফাংশন ইন্ডিকেট করে আসলে কম জিনিস। একটা ওই যে বললাম সিনথেটিক ফাংশন গুলো আসলে মেইনলি লিভার ফাংশন ইন্ডিকেট করে, কিন্তু হেপাটোসেলুলার ড্যামেজ করার জন্য মানে ড্যামেজ হওয়ার জন্য কিছু জিনিস বেড়ে যায়। এখন তার আগে আমাকে একটু বলো, লিভারের যে সেলের ভেতরে কি থাকে বলো তো, কি থাকে? লিভার সেলের মধ্যে কিছু এনজাইম থাকে, ফাংশনাল এনজাইম, ওগুলা কি ফাংশনাল নাকি নন ফাংশনাল বলো তো? নন ফাংশনাল এনজাইম ম্যাম। নন ফাংশনাল। কি কি এনজাইম আছে মনে আছে? কি কি এনজাইম পড়ছিলা তোমরা? অ্যালানিন, ট্রান্সামাইনেজ, এরপর ম্যাম অ্যাসপার্টেট। ভেরি গুড। এরপর সো ম্যাম এই অ্যালকালাইন এনজাইমগুলো ফসফেট। কি হবে যদি লিভার যদি তোমার ডিটেক্ট মানে ড্যামেজ হয়ে যায়, তখন কি হবে? সেল থেকে এই এনজাইমগুলো কোথায় চলে আসবে বলো? ব্লাডে চলে আসবে না? blood. ম্যাডাম জি ম্যাডাম। তখন ব্লাডের লেভেলটা বেড়ে যাবে না? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাডাম। তাহলে তখন তুমি যদি কারোর সিরাম অ্যালানিন ট্রান্সামিনেজ লেভেল হচ্ছে 10 থেকে 14 ইউনিট পার লিটার, তুমি যদি দেখো যে কারোর 400 হয়ে গেছে, তাহলে তোমার কি মনে হবে যে হেপাটোসেলুলার ড্যামেজ হয়েছে না হয় নাই? হয়েছে ম্যাম। Of course হয়েছে। This is the test for the detection of the hepatocellular damage by measurement of the serum alanine transaminase, that is a 10 to 40 unit per liter। আমি কিন্তু সব নরমাল লেভেল দিচ্ছি। সেরাম অ্যাসপার্টেট ট্রান্সামাইনেজ, এটা হচ্ছে 8 থেকে 20 ইউনিট পার লিটার। আরেকটা আছে সেরাম গামা গ্লুটামিল ট্রান্সফারেজ, এটা হচ্ছে 9 to 48 ইউনিট পার লিটার। তাহলে তুমি যদি দেখো এই এনজাইমগুলো সবগুলো বেড়ে গেছে, আমার লেভেল আমি জানি এগুলো নরমাল লেভেল, আমি দেখতে পাচ্ছি এএসটি বেড়ে হয়ে গেছে ধরো 250, তাহলে তার মানে হেপাটোসেলুলার ড্যামেজ হয়েছে, তাই তো। গামা গ্লুটামিল ড্যামেজ আমি দেখতে পাচ্ছি যে এটা 150 হয়ে গেছে, দ্যাট মিন্স হেপাটোসেলুলার ড্যামেজ কি হয়েছে না হয় নাই? হয়েছে ম্যাডাম, হয়েছে। These all are normal level। এগুলো কিন্তু আমি বারবার বলছি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি লেভেল গুলো মনে রাখার চেষ্টা করতে হবে, এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করি আমরা। নাও টেস্ট ফর দ্য কোলিস্টেসিস অফ দ্য biliary tract obstruction। হতে পারে না লিভার থেকে ওই তোমার বিলিরুবিন যাচ্ছে ইন্টেস্টাইনে, কোন দিক দিয়ে যাচ্ছে? থ্রু দ্য biliary tract। যদি biliary tract-এ অবস্ট্রাকশন হয় তখন তাহলে তোমার কিভাবে বুঝতে পারবা? টেস্ট ফর দ্য কোলিস্টেসিস অর দ্য biliary tract obstruction by measurement of serum alkaline phosphatase। সেরাম অ্যালকালাইন ফসফেটেজ এই এনজাইমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর ফর দ্য কোলিস্টেসিস। 40 থেকে 125 ইউনিট পার লিটার হচ্ছে এটা নরমাল লেভেল। এরপর আছে সেরাম গামা গ্লুটামিক ট্রান্সফারেজ। এই কথাটা আমরা জিজ্ঞেস করি যে অ্যালকোহলিক লিভার ডিজিজ, কোনো অনেকে আছে না খুব অ্যালকোহল কনজিউম করে, অনেক অ্যালকোহল দীর্ঘদিন ধরে, আবার যদি বললো ধরো আজকে 1 পেগ খেয়েছে বা কালকে 1 পেগ খেয়েছে তাতে হবে না, ধরো দীর্ঘদিন ধরে একটা অ্যামাউন্ট সে খেয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কোন এনজাইমটা বেড়ে যাবে আমরা জিজ্ঞেস করি। তার এনজাইম নেম ইজ কি বলো? গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। অ্যালকোহলিক লিভার ডিজিজ। আমি কিন্তু বারবার বলছি এখানে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু ভাইভা কোশ্চেন আছে, সো বি কেয়ারফুল। সেরাম 5 প্রাইম নিউক্লিওটাইডেজ, এটা আমরা তেমন একটা করা হয় না। দিস লেভেলস আর রেজড ইন দ্য কোলিস্টেসিস। দেন টেস্ট ফর দ্য মেটাবলিক ফাংশন অফ দ্য লিভার। এরপর আমরা জানি লিভার মেটাবলিক ফাংশন আছে, গ্যালাক্টোজ টলারেন্স টেস্ট। নরমালি কি হয়, তুমি যখন গ্যালাক্টোজ খাবা এটা লিভারে যাবে, লিভারে গিয়ে এটা গ্লুকোজে কনভার্ট হবে, এরপরে খুবই স্মল অ্যামাউন্ট এটা গ্যালাক্টোজ ইউরিনে লস হবে। কিন্তু যদি কোনো কারণে হেপাটিক ডিসফাংশন থাকে, হেপাটিক ডিসফাংশন থাকে, তখন হবে কি তুমি যখন গ্যালাক্টোজ দিবা একটা টেস্ট ডোজ দিবা, তখন
যাবে যে পরিমাণ গ্যালাক্টোজ ইউরিনে আসার কথা ছিল তার চেয়ে অনেক বেশি গ্যালাক্টোজ চলে এসছে। এই টেস্টগুলো হচ্ছে থিওরিটিক্যাল, এটা করা হয় না। কিন্তু যেহেতু তোমরা এখন আন্ডার গ্রেড এন্ড প্লাস হচ্ছে তোমরা মানে কি বলবো প্রি ক্লিনিক্যাল সাইডে, সো তোমাদের কিন্তু এই জিনিসগুলো লিখতে হবে, রিটেন পাস করার জন্য লিখতে হবে। কিন্তু বড় হলে, যখন বড় হবা মানে যখন মেডিসিনে যাবা, তখন দেখবা যে ওরা আর এই টেস্টগুলোর নাম বলছে না, কারণ এগুলো হচ্ছে বেসিক্যালি থিওরিটিক্যাল টেস্ট। তুমি জানো কিনা যে লিভারে এটা হতে পারে, এটা হচ্ছে টেস্ট ফর দ্য মেটাবলিক ফাংশনস অফ দ্য লিভার। তারপরে আছে আদার কিছু লিভার ফাংশন টেস্ট, এর মধ্যে আছে ইমিউনোলজিক্যাল কিছু টেস্ট আছে, যেমন ব্লাড টেস্ট করা হয় টু ডিটেক্ট ভাইরাস এন্ড অ্যান্টিবডি, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি ভাইরাস। তারপর আছে অটো অ্যান্টিবডি হয় কিছু, হ্যাঁ, যেমন প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, অটো ইমিউন হেপাটাইটিস, এগুলো ডিটেক্ট করা যায়। তারপরে যেমন সেরুলোপ্লাজমিন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, এগুলো মনে থাকলে থাকবে, আর না হলে জাস্ট গো ফর দ্য ইমিউনোলজি এন্ড ভাইরাস, এটুকু বলতে থাকো, ঠিক আছে? জি ম্যাডাম। তারপরে হচ্ছে আমরা টেস্টের করতে পারি, যেমন লিভার বায়োপসি করতে পারি, আল্ট্রাসাউন্ড করতে পারি, ডিফারেন্ট টাইপের স্ক্যান করতে পারি। সেগুলো দিয়ে আমরা কি বুঝতে পারবো একটা লিভারে কি পরিমাণ তোমার ড্যামেজ হয়েছে, তারপরে তোমার কি কারণে হচ্ছে বলে মনে হচ্ছে, এগুলো ক্ল্যারিফাই করা যেতে পারে। সরি, আমার একটু ঠান্ডা লাগছে। ব্লাড অ্যামোনিয়া লেভেল, ব্লাড অ্যামোনিয়া লেভেল তোমার কি হবে বলো তো, যদি লিভার যদি, আচ্ছা বলো ব্লাড অ্যামোনিয়া লেভেল কেন দেখবো বলো তো, বলো। ম্যাম লিভার ম্যাম হেপাটিক ইমপেয়ারমেন্টের জন্য ম্যাম, এর অ্যামোনিয়া কারণে কি ম্যাম হয়, অ্যামোনিয়া লিভার লিভার অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে আর কি। হ্যাঁ, ম্যাম অরনিথিন সাইকেলটা ম্যাম ইমপেয়ার্ড হয়ে যাবে। এক্স্যাক্টলি, তখন ইউরিয়া সাইকেল যখন হবে না, তখন অ্যামোনিয়া লেভেল বেড়ে যাবে, তখন অ্যামোনিয়া ইনটক্সিকেশন ডেভেলপ করবে, তাই না? এই অ্যামোনিয়া ইনটক্সিকেশন যখন ডেভেলপ করবে, আমরা প্রোটিন যখন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করে যাবে। তাহলে কি বলা যাবে না বলা যাবে না, কি মনে হয়? কি কি বলেছি ইনশাআল্লাহ বলা যাবে। বলো তো, প্রথমে কি বলেছি আমি? প্রথমে বলেছি বলো, টেস্ট ম্যাম ফর দ্য সিনথেটিক মানে সিনথেটিক ফাংশন। ফাংশন, ওখানে বলেছি কয়টা? 4টা। কি কি বলো? অ্যালবুমিন, টোটাল সেরাম মানে সেরাম প্লাজমা প্রোটিন, তারপর হচ্ছে অ্যালবুমিন, অ্যালবুমিন গ্লোবুমিন রেশিও, আর হচ্ছে প্রোথ্রম্বিন। অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, and প্রোথ্রম্বিন টাইম। গুড। তারপরে সেকেন্ড কি বলেছি? এক্সক্রিটরি ফাংশন, কি বলেছি সেটা? কনজুগেটেড সিরাম বিলিরুবিন, তাই তো? তারপরে 3 নাম্বার বলেছি কি বলো? হেপাটোসেলুলার ড্যামেজ, কি ছিল ওখানে? Alanine transaminase, ডিফারেন্ট এনজাইম, aspartate. ডিফারেন্ট এনজাইম মনে রাখবা, মনে রাখবা কি সব এনজাইম গুলো কি কি এনজাইম? অ্যালানিন ট্রান্সামাইনেজ, অ্যাসপার্টিক ট্রান্সামাইনেজ, তারপরে কি গামা গ্লুটামিন ট্রান্সফারেজ। ওকে, তারপরে মেটাবলিক ফাংশন দেখেছি, যেটা আমরা গ্যালাক্টোজ টলারেন্স টেস্ট। আমি কিন্তু বারবার বলছি মেটাবলিক ফাংশনটা কিন্তু অনলি থিওরিটিক্যাল, এটা আমাদের ক্লিনিক্যাল অ্যাপ্লিক্যাল আমরা অ্যাপ্লাই করি না, ডাক্তার সাহেবরা অ্যাপ্লাই করেন না এটা। তারপরে আদার কিছু টেস্ট বলেছি, আদার্স এর মধ্যে কি বলেছি বলো? ডিফারেন্ট ইমিউনোলজিক্যাল টেস্ট করতে পারি, তাই না? আমরা বিভিন্ন ভাইরাস, ভ্যাকসিন দেওয়া আছে না, বি ভ্যাকসিন দিয়েছো? জি ম্যাম। ওকে, এই যে ইমিউনোলজিক্যাল যে হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, এগুলো দেখবো। তারপর সেরুলোপ্লাজমিন লেভেল দেখবো, এগুলো সবগুলো দেখবো। তারপরে আর কি আছে? আমরা ডিফারেন্ট টাইপ আল্ট্রাসাউন্ড করতে পারি, এক্স-রে করতে পারি, স্ক্যান করতে পারি, তাই না? আরেকটা হচ্ছে সেরাম অ্যামোনিয়া লেভেল দেখতে পারি। ওকে, এখন লিমিটেশন আছে, লিভার ফাংশন টেস্টের কিছু লিমিটেশন আছে। কি লিমিটেশন আছে? পুয়ার সেনসিটিভিটি এন্ড স্পেসিফিসিটি। দেখা যায় কি তোমার লিভারে যদি অল্প সেল থাকে, যদি ঠিকঠাক থাকে, ধরো 10 থেকে 20% সেল যদি তোমার ওকে থাকে, তাহলে কিন্তু লিভার কিন্তু মোটামুটি কাজ করে যেতে পারে। একদম ছোট করে তোমার অল্প কিছু যদি হেলদি সেল থাকে, লিভার কাজ করে যেতে পারে। তাতে প্রবলেম আছে নাকি বলতো? তাতে কি প্রবলেম হয়? কি প্রবলেম হয়? এই যে আমি বলেছি ড্যামেজের ডিটেকশন দেরিতে হয় ম্যাম। এক্স্যাক্টলি, লিভার ফাংশন দেখা যায় যখন একদম এক্সট্রিমে চলে যায়, তখন আমরা বুঝতে পারি যে আরে এর তো প্রবলেম ডেভেলপ করছে। সো এটা কিন্তু আমার এই যে লিমিটেশন অফ দ্য লিভার ফাংশন টেস্ট। সেনসিটিভ হওয়া যতখানি উচিত ছিল, সেনসিটিভ হওয়া উচিত ছিল মানে কি, ধরো সামান্যতম চেঞ্জেই ওর একটা চেঞ্জ হতো, তখন আমি বলতাম যে না, ইটস ভেরি মাচ স্পেসিফিক এন্ড সেনসিটিভ ফর দ্য লিভার ফাংশন টেস্ট। কিন্তু তা কিন্তু আসলে না। দেখা যায় লিভার ফাংশন যখন অনেক গ্রসলি ডিটোরিয়েট করে, তখন গিয়ে ওরা টেস্ট পজিটিভ করা শুরু করে। কাজে এর মধ্যে এই জন্য এটাকে বলা হয় পুয়ার সেনসিটিভিটি এন্ড স্পেসিফিসিটি। About 75 to 80% of the liver needs to out of function for any other liver function test to be
পজিটিভ। আরেকটা বলেছি ইটস অকেশনালি লিডস টু ডায়াগনোসিস। কেন? কারণ দেখা যায় যে আমি বলেছি যে লিভারের ফাংশনাল রিজার্ভ ক্যাপাসিটি ইজ ভেরি হাই এবং এট দ্য সেম টাইম ওদের রিজেনারেটিং পাওয়ার আছে, যার দরুন অল্প যদিও থাকে ওরা ওইটুকু দিয়ে কাজ চালায় নেয়, যার দরুন তুমি আলটিমেটলি কি হবে, ডায়াগনোসিসে পৌঁছাতে তোমার অনেক দেরি হয়ে যাবে। দিস আর দ্য লিমিটেশন ফর দ্য লিভার ফাংশন টেস্ট। এখন আমি তোমাকে বলি, প্রশ্ন এইভাবে হতে পারে যে শর্ট নোটস অন লিভার ফাংশন টেস্ট, তাহলে তোমার সবই লিখতে হবে যে কাকে বলে, কি কি টেস্ট আছে, তোমার লিমিটেশন কি। আর যদি বলে যে জাস্ট বলে যে লিস্ট দ্য ডিফারেন্ট কমনলি ডান লিভার ফাংশন টেস্ট, তাহলে তুমি ওই যে 4টা 5টা আমি A B C D E করে দিয়েছি শুধু ওইটুকু লিখলে হবে। হ্যাঁ, আর যদি বলে যে টেল মি দা হোয়াট আর দ্য চেঞ্জেস অফ দ্য এনজাইমস ইন দ্য লিভার ডিজিজ, তখন শুধুমাত্র ওই এনজাইম গুলোর নাম লিখতে। মানে কোশ্চেনটা তোমরা আসলে ডিপেন্ড করবে কোশ্চেনটা বুঝতে পারছো কিনা তুমি, সুতরাং ভালো করে খেয়াল করবে যে আমার পরীক্ষার প্রশ্নে কি প্রশ্ন এসছে। কিছু রিলেটেড কোশ্চেন আছে, যেমন ধর আমরা বলেছি সিরাম গ্লোবুলিন কনসেন্ট্রেশন ইজ নট গুড ইউজড অ্যাজ মানে লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টের জন্য সিরাম গ্লোবুলিনটাকে আমরা বেশি ব্যবহার করতে চাই না, কেন বলো? বলো, তুমি জানো এটা। ম্যাম লিভার ছাড়া ম্যাম অন্যান্য সেলগুলো এক্স্যাক্টলি, কারণ হচ্ছে অ্যালবুমিন সিনথেসিস ইজ এক্সক্লুসিভলি ডান ইন দ্য লিভার, কিন্তু গ্লোবুলিনটা তোমার লিভারেও হয়, সাথে প্লাজমা সেলে হয়। কাজে যদি কোনোভাবে হেপাটিক ডিসফাংশন ডেভেলপ করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে টোটাল প্রোটিন কমে যাবে, অ্যালবুমিন কমে যাবে, কিন্তু গ্লোবুলিন কনসেন্ট্রেশনটা লেস এফেক্টেড থাকে। সেজন্য দেখা যায় তোমার যে আমার ডায়াগনোসিস ভালো হবে না। কিন্তু যদি গ্লোবুলিন যদি তোমার লেস এফেক্টেড থাকে, সেখানে কিন্তু চেঞ্জ হয়। কি হয় বলো? ম্যাম রেশিওটা ম্যাম অল্টার হয়ে যায়। মোস্ট কমন হচ্ছে সিরোসিস অফ দ্য লিভার, মোস্ট কমন হচ্ছে সিরোসিস অফ দ্য লিভার। তখন হয় কি, যেটা 2:1 ছিল এটা 1:2 হয়ে যায়, একদম ডাবল, মানে জাস্ট রিভার্স হয়ে যায়। মানে অ্যালবুমিন কনসেন্ট্রেশন এত পরিমাণে গ্রসলি কমে যায় এবং গ্লোবুলিনের সাথে সে তখন পাল্লা দিয়ে দেখা যায় রেশিওটা হয়ে যায় 1:2। যদি বলে একটা ডিজিজের নাম বলো যখন তোমার এরকম জিনিস ঘটে, একদম চোখ বন্ধ করে বলবা সিরোসিস অফ দ্য লিভার। ঠিক আছে, এটা ডিক্রিজ হয় কিংবা রিভার্সাল হয়, আমি যেটা বলেছি। তাহলে এগুলো ভাইবা কোশ্চেন, এগুলো রিটেনে জিজ্ঞেস করবে না, এটা রিটেনে আসবে না এটা। সুতরাং এখানে তোমার কি, এটাতে তোমার কনসেপশনটা জরুরি, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা জরুরি, এখানে তুমি বুঝতে পারছো কিনা হোয়াট ইজ হ্যাপেনিং। তারপর আমি বলেছি প্রলং প্রথমিন টাইম বলতে কি বোঝায়, হোয়াট ডাজ প্রলং প্রথমিন টাইম ইন্ডিকেট, বলো? Prolonged prothrombin time indicates the deficiency of some clotting factors. দেখা যায় যে এই যে ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, এটা সাধারণত দুটো কারণে ঘটে। একটা হচ্ছে হেপাটিক কোনো প্রবলেমের জন্য। এখানের ক্ষেত্রে এগুলো একটু মনে রাখতে হবে, লিভার যদি ডিসফাংশন হয়, কোন কোন কোয়াগুলেশন ফ্যাক্টর তোমার ডেফিসিয়েন্ট হয়ে যায়। 1, 2, 5, 7, 10 দিস আর দ্য কোয়াগুলেশন ফ্যাক্টর যদি লিভার ডিসফাংশন হয়। আরেকটা হতে পারে ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে। কোন কোনটা বলো তো ভিটামিন কে এর জন্য? বলো বলো বলো। ম্যাডাম 2, 7, 9, 10। 2, 7, 9, 10 কমন আছে না দুটোতে? আছে? জি ম্যাডাম। 7 আর 10। 2, 7, 10 2 নাম্বার। যদি প্রথমিন টাইম ইন্ডিকেট প্রলং হয়, তখন তুমি বুঝে নিতে হবে যে প্রথমিন টাইম তার মানে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। তখন তোমার বুঝতে হবে যে আমার এটা কিসের জন্য হচ্ছে, কি লিভারে প্রবলেম নাকি আমার ভিটামিন কে এর কোন ডেফিসিয়েন্সি আছে, এটা আমার দেখতে হবে। এখন বলেছি প্রথমিন টাইম ইজ মোর সেনসিটিভ। হোয়াই বলো? এই যে তোমাকে বলেছি যদি একটা মাত্র টেস্ট করতে বলো তুমি কোনটা করতে বলবে, তখন তুমি বলেছো যে আমি প্রথমিন টাইম করতে বলবো। কেন তুমি প্রথমিন টাইমকে করতে বলছো? হোয়াই ইট ইজ মোর সেনসিটিভ? হাফ টাইম কম। এক্স্যাক্টলি, হাফ লাইফ কম ম্যাম। এক্স্যাক্টলি। তাহলে হাফ টাইম অফ দ্য অ্যালবুমিন ইজ 20 days, কিন্তু সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রথমিনের টাইম হচ্ছে মাত্র আওয়ার্স টু ডেজ। দেখা যায় কি অল্প কিছু সমস্যা হলেই প্রথমিন টাইমের অবস্থা খারাপ হয়ে যায়। সো প্রথমিন টাইম ইজ মোর সেনসিটিভ রাদার দ্যান দ্য সিরাম অ্যালবুমিন এন্ড টোটাল প্রোটিন। এগুলো সব ভাইবা কোশ্চেন। এবং এটা মনে রাখবা প্রথমিন টাইম ইজ দ্য আর্লি মার্কার অফ দ্য ইম্পেয়ার্ড সিনথেটিক ফাংশন অফ দ্য লিভার। এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি পরীক্ষায়, যদি পেশেন্ট গরিব, আমরা তোমাদেরকে ইচ্ছা করে সিনারিও দেই, উনি আসছেন, উনি একজন কৃষক মানুষ, টাকা পয়সা নাই, অনেক কষ্টে তোমার কাছে আসছেন, এখন তুমি ওনার যে লিভারে আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা তুমি একটা মাত্র টেস্ট করতে চাও, কোন টেস্টটা করবা? ঠিক আছে, প্রথমিন টাইম।
প্রথম ইন টাইম, অ্যান্সার হবে প্রথম ইন টাইম। কেন? তখন তুমি এটা বলবা যে প্রথম ইন টাইমটা যেহেতু হাফ লাইফের একটা ব্যাপার থাকে এই জন্য। এখন বলেছি যে এই যে তোমার এনজাইম গুলো হেপাটোসেলুলার ড্যামেজ হলে বেড়ে যায়, কেন বেড়ে যায় এটাও তোমরা জানো, আমাকে বলেছো অলরেডি। কেন বেড়ে যায় বলো? হেপাটোসাইট মানে ডিস্ট্রাকশন। এরা কোথায় থাকে? ইন্ট্রাসেলুলারলি থাকে, তাই না? হেপাটোসাইটের ভেতরে থাকে, ওরা হেপাটোসাইটের ভেতরে থাকে, তাহলে ওরা বের হবে কখন? এদের রিলিজ হলে যখন ওরা ব্লাডে বেশি বেশি চলে আসবে তখন তাদেরকে তোমার এদের লেভেল বেড়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই এনজাইম গুলো সেলের মধ্যে ছিল, কি এমন ঘটনা ঘটলো যে এগুলো বের হয়ে চলে আসতে হবে? এরা সেল থেকে বের হয়ে যাচ্ছে, দুটো কারণে বের হয়ে যায়। কখন? একটা হতে পারে যেমন হেপাটোসাইট ড্যামেজ হয়ে গেছে, তোমার এত পরিমাণ ড্যামেজ ঘটেছে যে তোমার লিভার থেকে সেল থেকে সবগুলো তোমার ব্লাডে চলে আসছে। অথবা হতে পারে সেল এখনো ঠিক আছে বাট দেয়ার ইজ দ্য ইনফ্লামেটরি এপিসোড ইজ গোয়িং অন, যার দরুন তোমার পারমিয়াবিলিটি বেড়ে গেছে হেপাটোসাইটে, যার দরুন ভেতর থেকে এনজাইম গুলো বের হয়ে চলে আসছে। তখন আলটিমেটলি যখন হোয়াট এভার দ্য রিজন, যখনই এই এনজাইম গুলো সেলের মধ্যে থেকে ব্লাডে চলে আসবে তখন দেয়ার উইল বি দ্য ইনক্রিজড লেভেল অফ দিস এনজাইম দ্যাট উইল কিল goes for the diagnosis. এই প্লাজমা কনসেন্ট্রেশন কত বেশি হলে আমরা বলবো যেটা নরমাল? প্লাজমা কনসেন্ট্রেশন 10 এর বেশি মানে 10 টাইমস নরমাল, যত নরমাল ছিল তার চেয়ে 10 ফোল্ড যখন রাইজ করে যায় তখন তুমি ধরে নিতে পারো যে ইটস ভেরি মাচ প্রবাবল যে সাম সর্টস অফ লিভার ড্যামেজ ইজ হ্যাপেনিং। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? জি ম্যাম। ওকে, এগুলো কিন্তু সব ভাইবা কোশ্চেন। এখন একটা জিনিস বলেছি যে এএলপি লেভেল আমরা বলেছি কোলেস্টেসিস বা biliary tract obstruction হলে এএলপি বেড়ে যায়। এএলপি ইজ ভেরি মাচ আইডেন্টিক্যাল অর ভেরি মাচ কি তোমার টিপিক্যাল ফর দ্য bile tract obstruction. Why এএলপি level is raised in cholestasis? নরমালি দেখা যায় এএলপি সিনথেসিস হয় হেপাটোসাইটের ক্যানালিকুলার এন্ড সাইনোসয়েডাল মেমব্রেনের ক্ষেত্রে। তো যখন তোমার biliary tract obstruction হয় তখন বাইলটা যেতে পারে না। কোথায় যেতে পারে না বলো তো? কোথা থেকে কোথায় যেতে পারে না? ডিউডেনামে ম্যাডাম যেতে পারে না। লিভার থেকে ডিউডেনামে যেতে পারে না। বাইলের মধ্যে কি আছে? অ্যাসিড আছে না? বাইলের মধ্যে অ্যাসিড আছে তো। কি অ্যাসিড নাম বলো তো? বলো তো কি অ্যাসিড আছে? বাইল অ্যাসিডের নাম মনে আছে? ম্যাম গ্লাইকোলিক অ্যাসিড আর টরকোলিক অ্যাসিড। গ্লাইকোলিক অ্যাসিড ছিল না? এই বাইল জমে যায়, এই স্ট্যাগনেন্ট হয়ে যায়। জমে গেলে ওরা কি করে তখন তোমার সেখানে এএলপি সিনথেসিসটাকে ইনডিউস করে বাই দ্য হেপাটোসাইট এন্ড দ্য biliary tract epithelial cell। তখন যখন বেশি বেশি তোমার এই এএলপি লেভেল বেড়ে যায় তখন এএলপি লেভেল তখন ব্লাডে চলে আসে, সো প্লাজমা এএলপি লেভেল উইল বি রেজড। ঠিক আছে না? নাই আমরা বলেছি যখনই তোমার মানে বাইল ট্র্যাক্ট অবস্ট্রাকশন হবে তখন বাইলটা তোমার লিভার থেকে ইন্টেস্টাইনে যেতে পারবে না। তখন কি হবে? যে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। আমরা জানি বাইলের মধ্যে অ্যাসিড আছে, সেই অ্যাসিড যখন জমে যায় তখন আলটিমেটলি তারা কি করবে? ইনডিউস করবে, শুরু করবে তোমার বেশি বেশি করে এএলপি প্রোডাকশন শুরু করবে এবং এএলপিটা তখন তোমার প্লাজমাতে চলে আসবে, প্লাজমা লেভেল উইল বি হাই। তোমাকে যদি প্রশ্ন করা হয় হুইচ এনজাইম ইজ মাচ রেজড ইন biliary tract obstruction, কি হবে অ্যান্সার? অ্যান্সারটা কি? সেরাম এএলপি লেভেল। biliary tract obstruction এর সেরাম এএলপি লেভেল বাড়বে। অ্যালকোহলিক লিভার ডিজিজে কোন এনজাইম বাড়বে? গামা গ্লুটামিল ট্রান্সফারেজ। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ। আজকে এতখানি থাকলো, এইটুকু আগে একটু দেখো। আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ শনিবার দিন আমরা শেষ করে দিব। অল্প একটু পড়বো শনিবারে, জন্ডিস কাকে বলে, ডিফারেন্ট বায়োকেমিক্যাল ফাইন্ডিংস। ওখানে আসলে একটাই রিটেন প্রশ্ন, বায়োকেমিক্যাল ফিচার্স অফ দ্য ডিফারেন্ট টাইপস অফ জন্ডিস। সাথে আমরা একটু কার্নিকটেরাস আর একটু ডিল করব। তাহলে আজকে আমরা যা পড়লাম ক্লিয়ার এতখানি? জি ম্যাডাম। ওকে, সো থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। এখানে কি সানা আছো? সানা আছো এখানে? Yes ma'am. Okay Sana, can you understand বাংলা? Yes ma'am. Okay, তুমি যেটা প্রশ্ন করেছো যে তোমার যে কলেজ খুলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, মানে এটা হাই চান্স পসিবিলিটিস খুব বেশি, বিকজ এখন প্রথমত আলহামদুলিল্লাহ আমাদের ইনফেকশন রেট ইজ ভেরি মাচ লোয়ার। আমাদের ইনফেকশন চান্স মানে তোমার রেট অনেক কম। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে যে আমাদের ভ্যাকসিনেশন চলে আসছে। ভ্যাকসিন দেওয়ার পরে এক ডোজ দেওয়ার পরে সেকেন্ড ডোজ চলে আসবে এর মধ্যে। সো দেখা যায় মোটামুটি আমরা প্রোটেক্টেড, এবং অ্যাজ এ স্টুডেন্ট ইউ আর গেটিং অলসো দ্য ভ্যাকসিন অন দ্য প্রায়োরিটি বেসিস। সুতরাং তোমার যেটা হবে যে তুমি মোটামুটি একটা
সেফ সাইডে থাকবা। তো সেই ক্ষেত্রে তোমার তো আর বেশি ইয়ার লস দেওয়া যাবে না। 76 ইজ অলরেডি হ্যাজ বিন সাফার্ড, অনেকখানি সাফার করে ফেলেছে ওরা। তো আমরা চাই না 77 আর সাফার করুক, ম্যাক্সিমাম 1 মান্থ হয়তো পিছাতে পারে। সো তোমরা তোমাদের এমবেসির সাথে যোগাযোগ করো, ইফ দ্য এমবেসি ইজ ওপেন এন্ড দেয়ার মানে তোমার ফ্লাইট যদি থাকে দেন ইউ ক্যান কাম ব্যাক, ঠিক আছে? Yes, ma'am. Thank you so much, ma'am. আর তোমাদের সিনিয়ররা কি করছে দেখো, তোমাদের সিনিয়ররা তো অনেকেই উঠে গেছে অলরেডি হোস্টেলে, তাই না? Yes, ma'am. ওকে, তবে আসলেও কিন্তু ওই সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং দ্যাট উইল বি কন্টিনিউড, রাইট? Yeah, ma'am. Okay, thank you so much. Thank you so much. We'll be again together on Saturday, inshallah.